সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় শঙ্কা সম্ভাবনার নির্বাচন। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, একের পর এক খুন, হামলা, ভাঙচুর সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবিয়ে তুলছে সবাইকে। এতে সুষ্ঠু নির্বাচনের রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মাঝে শঙ্কা বাড়ছে। পাশাপাশি মনোনয়নপত্র যাচাই বাছাইকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাসী। দর্শক, আমরা আজকের আলোচনা শুরু করব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে দিয়ে। মাসুদ ভাই, যে কথাগুলো বললাম, বিএনপি কি মনে করে এসব বিষয়গুলো নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, আপনি যে দুইটা পয়েন্ট উপস্থাপন করছেন মূলত আপনার কথাগুলোর মধ্যে দুইটাই খুব গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা নির্বাচন প্রথা যখন চালু হয়েছে তখন থেকে এই সংখ্যা এবং প্রশাসনের নিরপেক্ষতা, এই দুইটার ব্যাপারে সবসময় একটা প্রশ্ন মানুষের মনে ছিল এবং সব সময়কালে, যেটা আজও চলমান অথবা বিদ্যমান, আমরা যাই বলি না কেন। প্রথম কথা হলো নিরপেক্ষতা প্রশাসনের বা নির্বাচনের প্রশাসনের সঙ্গে যারা জড়িত, এই অভিযোগ আমরা সব সময়ই দেখেছি। তবে মজার ব্যাপার হলো এই যে বাস্তবতা কতটুক ছিল, বা এই পক্ষপাতমূলক আচরণের টলারেন্স লেভেলটা কেমন ছিল, বা একটা টলারেন্স লেভেলের মধ্যে ছিল কিনা। যেমন গত স্বৈরাচার যাদের চলে গেল, তাদের সময়কার যেমন এই নির্বাচন বা নির্বাচন সংশ্লিষ্ট বা নির্বাচনের সাথে সম্পৃক্ত যে সকল প্রতিষ্ঠান ছিল, যেগুলো মানুষের প্রতিষ্ঠান বলে মানুষ দাবি করতেন, সেগুলো দেখা গেছে সরকারের প্রতি ইনক্লাইন্ড ছিল, অর্থাৎ সরকার ছিল তাদের ক্লায়েন্ট। তো সেই কারণে তারা এটাকে একটা প্রাতিষ্ঠানিক, এই যে নিরপেক্ষতাহীন একটা প্রতিষ্ঠানের তারা রূপান্তর করেছিলেন এই নির্বাচন কমিশন থেকে সব কিছুকে। যে কারণে মানুষের মনে ওই অতীতের অভিজ্ঞতা থেকে কিছুটা নিরপেক্ষতা হারিয়েছে বা হারিয়ে ফেলবে বা হারাবার সম্ভাবনা আছে, এই অনুমান থেকে অনেক সময় অনেক কথা বলে থাকে। আমি আপনাকে খুব সহজভাবে বলবো, এ যাবৎকালে আপনি দেখেন নির্বাচন কমিশনের এ যাবৎকালে নির্বাচনের যে বৃহৎ যজ্ঞ যেটা, সেটার আনুষ্ঠানিক সকল কাজ সম্পন্ন বা অধিক কার্য সম্পন্ন বা বৃহৎ অংশের সম্পন্ন করার মতো সুযোগ নির্বাচন কমিশনার এখনও আসে নাই। তাহলে নির্বাচন কমিশনের কাছে এখন কি, নির্বাচন নমিনেশন দাখিল করছে প্রার্থীরা, তাদের মনোনয়ন লোকালি, অর্থাৎ রিটার্নিং অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা এটাকে যাচাই বাছাই করে দেখা গেছে কেউ কোয়ালিফাইড অথবা কেউ ডিসকোয়ালিফাইড। এখন সেইটার জন্য আইনগত ব্যবস্থা আছে, আপনি আপিল করতে পারবেন, বিভাগীয় কমিশনারের কাছে যাবেন, সেখান থেকে আপনি আবার ইলেকশন কমিশনে যাবেন, সর্বশেষ আপনার কোর্ট আছে। এই জিনিসগুলো কোন বছর হয় নাই, সব সময় সকল নির্বাচনের সময় এটা হয়েছে। এ হলো একটা। সুতরাং আমরা যে যাই বলি না কেন, এবারকার নির্বাচন কমিশন এবং এখনকার রাষ্ট্রীয় সরকার, এই দুইটা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচনের অনুকূলে। কারণটা কি, নির্বাচন কমিশন যেমন অতীত স্বৈরাচার সরকার বানিয়েছিলেন, তাদের বিশ্বস্ত আমলা দ্বারা যাদেরকে পুনর্বাসন, আমি একসময় টকশোতে আপনাদের এখানেও বলেছিলাম যে আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন কমিশন বানাতেন অবসরপ্রাপ্ত আওয়ামী বিশ্বস্ত আমলাদেরকে দিয়ে, যাদের দায়িত্বই ছিল যে উদ্দেশ্যে স্বৈরাচার সরকার তাদেরকে নির্বাচন কমিশনে বসিয়েছে, তাদের সেই উদ্দেশ্য তাদের জন্য বাস্তবায়ন করে দেওয়াটা। আজকের নির্বাচন কমিশন কিন্তু সেটা নয়। কিন্তু এই নির্বাচন কমিশন নিয়ে তো প্রশ্নটা উঠতেছে। আমি আপনাকে সে কথায় আসছি। তো আজকের নির্বাচন, আমি সেই জন্যই তো আপনার এই কথাগুলোর এইভাবে উত্তর দিচ্ছি। তো আজকের নির্বাচন কমিশনকে আপনি সেরকম সন্দেহের দৃষ্টি দিয়ে দেখার কোনো সুযোগ নেই, কারণ এই নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার আছে তার প্রতি ইনক্লাইন না। আইন শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা, সেটা একটু, এর কারণ হলো রাষ্ট্র নির্বাচনে এই রাষ্ট্র এখন স্টেক হোল্ডার না, সেই কারণে রাষ্ট্রকে সন্দেহ করার কোনো কারণ নেই। আর রাষ্ট্র যেহেতু সন্দেহ করার সুযোগ নেই, সেহেতু নির্বাচন কমিশন রাষ্ট্রের বা রাষ্ট্রে অধিষ্ঠিত সরকার দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। আর নির্বাচনের সংখ্যা, আমি আইন শৃঙ্খলা সংখ্যার কথা বলছেন, আমি যতগুলো নির্বাচন দেখেছি, আর বিশেষ করে
আপনি বাংলাদেশের স্বাধীনতার পরে যে নির্বাচন, আমি পাকিস্তানের নির্বাচন দেখারও আমার সৌভাগ্য হয়েছে। তো নির্বাচন যখনই আমি দেখেছি কোনো না কোনো সংখ্যা কখনো না কখনো তৈরি হয়েই যায়, এবং এই যে নির্বাচনের হবে কি হবে না, না হওয়ার সম্ভাবনা আছে ইত্যাদি ইত্যাদি, মানুষের মধ্যে এই সকল জল্পনা কল্পনা বাস্তব যাই হোক না কেন, মানুষ অতীতের অভিজ্ঞতাকে মাথায় নিয়ে অথবা এটাকে চর্বিত চর্বণ করতে গিয়ে মানুষ অনেক সময় মনে করে যে অতীতে যেন তেন কারণে যেমন নির্বাচন বন্ধ হয়ে গেছিল, সেই রকম কিছু কিছু কারণ হয়তোবা বোধহয় ইচ্ছাকৃতভাবে কে বা কাহারা ঘটাচ্ছেন, এটার উদ্দেশ্য বোধহয় নির্বাচনকে বানচাল করা। সে কারণে আপনি দেখবেন মানুষের মনে একটা সংখ্যা লক্ষ্য করি, আমরাও লক্ষ্য করি যে নির্বাচন বোধহয় হবে না ঠিক মতো। কিন্তু এবার নির্বাচন কেন হবে আমি সেই কথাটা আপনাকে বলি। মানে আপনি বলতেছেন পূর্ব ধারণা বা অনুমান থেকে ভিত্তিক। মানুষের মধ্যে এটা সংখ্যা। অনুমান কিন্তু আমি ভিত্তিক। একটু বলি, এই যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটলো, আমি খুনের সেই ঘটনা, কথাটা আসছি আপনার, থ্যাংক ইউ সো মাচ। তো এখন মুশকিল হয়ে যে আমি বিক্ষিপ্ত ঘটনা ঘটতেছে, আপনি দেখবেন এগুলো ওই নির্বাচন সুস্থ পরিবেশের বিপক্ষের বিষয় বলেই সাধারণ মানুষ যারা শঙ্কিত তারা এটাকে বিবেচনায় নেয়। তো আমার কথা হলো নির্বাচন না হওয়ার কোনো কারণ এই কারণে নাই। আপনি দেখবেন রাজনৈতিক দল যারা জনগণের পক্ষে নির্বাচনের সিদ্ধান্ত নিতেন, তারা অনেক সময় নির্বাচনে অংশগ্রহণ করতেন অথবা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতেন। কিন্তু এবারকার প্রেক্ষিত কিন্তু ভিন্ন। সেটা কি জানেন? এবারকার প্রেক্ষিতটা হলো যে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণ তাদের রাজনৈতিক দল, যে সকল রাজনৈতিক দল তাদেরকে প্রতিনিধিত্ব করে, তার অধিকার যারা হরণ করেনি, যাদের মানুষের কথা বলে এবং মানুষের কথা বলে যারা এখানে উপনীত, সাধারণ মানুষ তাদেরকে দিয়ে নির্বাচন করাচ্ছে। সুতরাং যখন আমাদের নির্বাচনের সবচেয়ে বড় সংকট কী ছিল অতীতে, যতগুলো নির্বাচন স্বৈরাচার শাসন, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে, স্বৈরাচার শাসনের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সে সকল নির্বাচনে দেখবেন অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিন্তু জনগণ করেনি। কিন্তু এবারের নির্বাচনে জনগণ অংশগ্রহণ করছে। আমি একটা প্রশ্ন, সেটা আপনি করে নিয়ে আমি ভুলে যাবো হয়তো। আমি কিন্তু ওইটা ওই আইন শৃঙ্খলার উত্তরটা দিয়ে তাহলে আমি আপনার এটাও দিয়ে দেবো। হ্যাঁ, আপনি বলে নেন, তাইলে আমি ওইটা দিয়ে একসঙ্গে দিয়ে দিই। তাহলে এই নির্বাচন কমিশনের প্রশ্নটা কারা তুলতেছে, কেন তুলতেছে? দেখুন, এইটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে না, আচ্ছা, এটা বিক্ষিপ্ত অভিযোগ হচ্ছে রাজনৈতিক দলগুলো যেমন আমি আপনাকে বলি, এখন যে কোনো একটা পার্টিকুলার ঘটনায় মনে করেন কোনো একজন প্রার্থী, তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে, তিনি নিশ্চয়ই কোনো একটি রাজনৈতিক দলের লোক। এখন তাকে সমর্থন করতে গিয়ে তার পক্ষে বক্তব্যটা কোনো রাজনৈতিক দল দিচ্ছে, কিন্তু বক্তব্যটা কিন্তু আসলে একটা ব্যক্তিগত উপস্থাপন বা অবস্থান থেকে এটা। তো সেই কারণে রাজনৈতিক দলের দেওয়া বক্তব্য, এখন নির্বাচন কমিশন, আমি আপনাকে আবারও বলছি, নির্বাচন কমিশন যত ধোয়া তুলসী পাতা হোক না কেন, এদের নির্বাচন সম্পন্ন না হওয়ার পর এদের বিরুদ্ধে অভিযোগ এরকম করতেই থাকবে, আজ একজন কালকে আরেকজন। আরও মজার ব্যাপার কি জানেন, আপনি নির্বাচন হওয়ার পরও কিন্তু এরা অভিযোগ থেকে মুক্ত থাকবেন না। ধন্যবাদ। তো সেই জন্য আমার লাস্ট কথা যেটা, আপনি আইন শৃঙ্খলা দেখুন, আইন শৃঙ্খলা একটা সকল নির্বাচন, দেশের একটা পিসফুল অর্ডারের জন্য একটা সাধারণ জনগণ, দেশের সমগ্র জনগণ বা গোষ্ঠী একটা চেষ্টা করে যায়। সরকারের দায়িত্ব হলো আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখা মানুষের প্রত্যাশিত পর্যায়ে। এখন একটা দুষ্ট চক্র থাকবেই, তারা এরকম কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটাতে চাইবে। এটা হলো কি যে মানুষের বৃহৎ যে চাওয়াটা সেটাকে ফ্রাস্ট্রেটেড করার জন্য। তো এটাকে নিয়ন্ত্রণে রাখা, এটা এলিমিনেট করা তো আর সম্ভব না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখার ধন্যবাদ দায়িত্ব সরকারের। তালুকদার, আপনার কথা একদম ক্লিয়ার বুঝতে পেরেছি। সাকিব আনোয়ার, আপনি এসে শুনছিলেন, পাশাপাশি একই কোশ্চেন আর কি, যে বিষয়টা বলে গেলেন যে মানুষের শঙ্কিত হওয়ার তেমন কারণ নেই, এটা পূর্বানুমান থেকেই এই বিষয়টা চলে আসছে আইন শৃঙ্খলা নিয়ে। পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন সেটা আস্থার যে জায়গা, সেই বিষয়টা অনেক ক্লিয়ার করে দেবেন। জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। ভাই একটা কথা বললেন যে জনগণই এবার নির্বাচনটা করছে। আবার মাসুদ ভাই কিন্তু আরেকটা কথা বললেন যে এই জনসাধারণের মনেই কোনো না কোনো কারণে শঙ্কাটা আছে। তাহলে যারা নির্বাচনটা করছে, যাদেরকে দিয়ে করাচ্ছে, মানে যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের প্রতিনিধিত্ব করেন, তাদেরকে দিয়ে নির্বাচনটা করাচ্ছে জনগণ, মাসুদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী। সেই জনগণের মনেই যদি শঙ্কা থাকে তাহলে তো মানে আতঙ্কিত হওয়ার বিষয়টা থেকে যায়। আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন এসছে, এখন পর্যন্ত কিন্তু দায়িত্বটা আসলে নির্বাচন কমিশন পর্যন্ত আসে নাই। যে অভিযোগগুলো আসছে সেটা কিন্তু আপনার রিটার্নিং অফিসার, যিনি জেলা প্রশাসক, অ্যাকচুয়ালি জেলা প্রশাসকরা এখন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তো যেহেতু এখন পর্যন্ত আসলে নির্বাহী বিভাগে কিন্তু
মানে আলটিমেটলি আপনি ধরে নিতে পারেন যে নির্বাহী বিভাগ পর্যন্তই এই নির্বাচনের যে কার্যক্রম যা কিছু হচ্ছে নির্বাহী বিভাগের মধ্যেই থেকেই এটা হচ্ছে। ফলে এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশন পর্যন্ত আসে নাই। নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে, এরপর নির্বাচন কমিশনে 10 তারিখের পর থেকে যখন নিষ্পত্তি সেখানে শুরু হবে তখন হয়তো আমরা বুঝতে পারবো যে নির্বাচন কমিশনের আসলে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ আছে কিনা। পুরনো যে বন্দোবস্ত যে নির্বাচন কমিশন যেটা করছে আগের জায়গায় আমরা আছি, নতুন কি পাচ্ছি আমরা, এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, কিছু জায়গায় ধরেন মানে আমি আমার দলের সভাপতি মাহমুদুর মান্নার কথা বলি, তার বগুড়া 2 আসনের তার যে মানে প্রার্থিতা সেটা বাতিল হয়েছে কোন গ্রাউন্ডে? একটা হচ্ছে তারিখ, ওনার হলফনামায় উনি যে স্বাক্ষর করেছেন সেখানে যিনি নোটারি করেছেন নোটারি ডেটটা হচ্ছে 28 তারিখ, যেহেতু উনি ঢাকাতে ছিলেন বগুড়াতে জমা দিতে হবে, ফলে 28 তারিখে আমরা নোটারি করেছি এবং আমরা তারপরে রাতে পাঠিয়েছি যাতে পরদিন জমা দেওয়া যায়। ওখানে আপনার ফর্মে একটা মানে প্রেসক্রাইব একটা নির্দিষ্ট জায়গায় তারিখ লেখা আছে এবং বক্স করা আছে, আপনি ডেটগুলো লিখবেন। তো আমরা ওটাকে ধরেছি যে এটা আসলে সাবমিশনের ডেট হিসেবে, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল হতে পারে। আমরা ওইখানে 29 তারিখ লিখেছি, কারণ হচ্ছে আমরা যেহেতু জমাটা পরদিন দিব, যেহেতু ঢাকা থেকে বগুড়ায় যাবে, সো পরদিন। ওই 28 তারিখ আর 29 তারিখ এটার জন্য একটা। আরেকটা কারণ হচ্ছে ওনার মামলার বিবরণ লেখেন নাই। কোন মামলার বিবরণ? শেখ হাসিনার আমলে যে মামলা ওনার বিরুদ্ধে করা হয়েছিল, 2টো মামলা, যে মামলার কোনো চার্জশিট শেখ হাসিনার আমলে দেয়া সম্ভব হয় নাই এবং এই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে মানে সেই মামলা কেমন ছিল সেটা তো আমরা সবাই জানি। যে মামলা ওনাকে প্রথমে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, প্রথমে গুম ছিলেন, এরপরে অ্যারেস্ট দেখানো হলো, তারপর উনি 22 মাস ওই মামলায়, যে মামলায় কোনো মানে অভিযোগই গঠন করা যায় না, সেই মামলায় উনি 22 মাস কারাভোগও করেছেন। সেই 2টো মামলা কেন উনি উল্লেখ করলেন না? কিন্তু ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে যদি কোনো পূর্বে কোনো মামলায় অভিযুক্ত হয়ে থাকেন তার বিবরণ। এখন অভিযুক্ত মানে আপনি তো অবশ্যই যেহেতু মামলার বিষয়, তাহলে আপনি যে জুডিশিয়ারি এটাকে কিভাবে দেখে সেই দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন, তাই না? তো অভিযুক্ত মানে হচ্ছে অ্যাকিউজড হতে হবে। আবার তখন টার্মটা এমন যে আপনার এগেনস্টে চার্জশিট গঠন করা হবে এবং সেই চার্জশিট অ্যাকসেপ্টেড হতে হবে কোনো একটা কোর্টের দ্বারা, তখন হচ্ছে আপনি অ্যাকিউজড হবেন। তার আগ পর্যন্ত আপনি আসলে সাসপেক্ট থাকছেন। ফলে আমরা অভিযুক্ত লেখায় আমরা সেটা প্রেজেন্ট করি নাই। এখন তারা বলছেন যে না, এটা প্রেজেন্ট করার দরকার ছিল। আমরা বলেছি যে দেখেন মানে পরিষ্কারভাবে লেখা আছে যে ক্যান্ডিডেট মানে হু হ্যাজ পাস্ট ক্রিমিনাল রেকর্ড হ্যাজ টু মেনশন দ্যাট অর দোজ কেস অ্যান্ড আদার্স, মানে থিংস এগুলো মেনশন করতে হবে। এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এক্সিকিউটিভের হেড, তার নামেও শেখ হাসিনার আমলে অনেক মামলা ছিল এবং সেই মামলাগুলো মাহমুদুর রহমান মান্নার মামলা ঠিক যে পদ্ধতিতে নির্বাহী আদেশে বাতিল করে ফেলা হয়েছে, একইভাবে আমাদের এক্সিকিউটিভের হেড চিফ অ্যাডভাইজার তার মামলাগুলো বাতিল করা হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন যে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস হ্যাজ ক্রিমিনাল রেকর্ড, পাস্ট ক্রিমিনাল রেকর্ড? আই থিঙ্ক মানে আপনি এটা আসলে বলতে চাচ্ছেন না, কিন্তু মাহমুদুর মান্নার ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন এবং অভিযুক্ত লেখা থাকার পরেও হ্যাঁ সেটাই হচ্ছে এবং আপনি সেটা মেনশন করার জন্য আপনার এটা বাতিল করা হলো। তো ফলে নানা ধরনের আচরণ আসলে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের জায়গাগুলোতে আমাদের ভেতরে সন্দেহ তৈরি হচ্ছে। কিন্তু আরেকবার বলি, এই ঘটনাগুলো কোথায় ঘটছে? এটা কিন্তু ঘটছে জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনি এখন বললেন এটা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রূপান্তরিত হয়েছে, কিন্তু উনি রিটার্নিং কর্মকর্তা হয়ে যান নাই ভাই, উনি এখনো জেলা প্রশাসকের জায়গাতেই আছেন, মানে এখনো নির্বাহী বিভাগের হাতেই কিন্তু ব্যাপারগুলো আছে। আচ্ছা, একটা বিষয় সাকিব বলেন তো, যে এই যে জামাত এনসিপি থেকে এই ডিসিএসপি বদলির আবারও এই অভিযোগ করা হচ্ছে, দলীয় মানে অভিযোগ করা হচ্ছে তাদের যে ডিসিএস বিরুদ্ধে, এই বিষয়টি একটু শুনবো। না, এখন বিষয় হলো আপনার পক্ষে যখন কোনো কিছু যাবে না তখন আসলে আপনি তার বিরোধিতা করবেন। যেমন ওই যে মান্নাভের কথা বলছিলাম, হলফনামায় ওনার তারিখের যে একটা 28 তারিখ একটা 29 তারিখের জন্য ওনারটা বাতিল হলো, আর হলফনামায় 28 লাখ টাকা 9 লাখ টাকার জায়গায় 28 লাখ টাকা লেখা হয়েছে সার্জিস আলমের, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। আবার এই আচরণটা কেন হচ্ছে? এই জায়গাটাই তো আমাদের শঙ্কা তৈরি হচ্ছে যে আসলে নিরপেক্ষতার জায়গাটা আছে কিনা। আর একটা জায়গায় একটু বলি, যেমন ধরেন সিলেটে আবার ওই একইভাবে ওখানে কিন্তু এনসিপির একজন মানে সার্জিস আলম, তারটা অ্যাকসেপ্টেড হলো, যেখানে হলফনামায় এত বড় একটা ভুল। আবার সিলেটে একটা ঘটনা দেখলাম যে বিএনপির প্রার্থী তিনিও দ্বৈত নাগরিক এবং যিনি এনসিপি প্রার্থী তিনিও দ্বৈত নাগরিক, কিন্তু বিএনপির যিনি প্রার্থী তারটা অ্যাকসেপ্ট করা হয়েছে এই গ্রাউন্ডে যে হোম অফিস থেকে সম্ভবত একটা ইনফরমেশন নিতে হয়, হোম অফিস বন্ধ থাকায় তারা আপাতত নিচ্ছে, পরে অফিস খুললে তারা মানে এটা আপাতত এটা গ্রহণ করা হচ্ছে। একই জায়গায় একই আসনে একই সময়ে রিটার্নিং অফিসার আরেকজনের ব্যাপারে মানে এনসিপির যিনি ক্যান্ডিডেট সম্ভবত এহতেশামুল হক, তার ব্যাপারে বলছেন যে আপনার ব্যাপারে যেহেতু আমরা হোম অফিস থেকে এখন পর্যন্ত ইনফরমেশনটা পাই নাই তাই আপনারটা বাতিল।
একই মানে একই, কিন্তু দুজনের বিরুদ্ধে অভিযোগ কিন্তু একই, যে তারা দ্বৈত নাগরিক, তারা কনফার্ম হতে পারছে না, কারণ হচ্ছে যে অফিস বন্ধ। অফিস বন্ধের জন্য একজনকে সুযোগ দেওয়া হলো, আর অফিস বন্ধের জন্য আরেকজনটা বাতিল করা হলো। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে আমাদের পরিষ্কার হওয়া দরকার, কারণ এত বড় অভ্যুত্থানের পর, অভ্যুত্থান ধরেন আমরা তো আসলে অনেক সময় ভুল করে ফেলি, যে 1.5 মাসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, এটা তো আসলে 15.5 বছরের লড়াই। সংস্কার যে জায়গাটা, সেই জায়গাটাতে এই যে ফোকাস করা দরকার ছিল এই নির্বাচন কমিশন কিংবা এই জায়গাগুলোতে, যে সামনে ইলেকশন, এই জায়গাগুলোতে ফোকাস করা দরকার ছিল। সংস্কারের কথা যেহেতু বললেন, এক লাইনে একটু বলে ফেলি। দেখেন, আমরা কিন্তু গণভোটের ব্যাপারটা মোটা দাগে ভুলে গেছি বলা যেতে পারে। সরকারের দিক থেকে তো অনেক কিছু করবার কথা ছিল, 3-4 মাস ধরে এটার প্রচারণা করবার কথা ছিল। কয়েকটা ভোটের গাড়ি, আমি জানি না ভোটের গাড়ি কেউ আসলে চোখে পড়েছে কিনা আমাদের কারোর, কয়েকটা ভোটের গাড়ি নাকি তারা উদ্বোধন করলেন। মানে সবকিছু জমকালোভাবে হয়, কিন্তু তার মানে ইমপ্লিমেন্টেশন আমরা আসলে বাস্তব দেখি না। আমরা তো ধরেন যেহেতু নির্বাচন, এখন আমরা এলাকায় নিয়মিত যাচ্ছি, মানুষের কাছে শুনি, মানুষ এখন পর্যন্ত গণভোট সম্পর্কে বোঝে না। ইনফ্যাক্ট জুলাই সনদ বিষয়টা আসলে কি সম্পর্কে বোঝে না। এই বোঝানোর দায়িত্ব তো হ্যাঁ রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের তো আছে, কিন্তু তাদের সামনে কিন্তু একটা প্রতিযোগিতামূলক একটা বিষয় রয়েছে, যেখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, একাধিক প্রার্থী আছেন যাদের সাথে, ফলে তিনি আসলে তার প্রতিযোগিতার জায়গায়, নিজেকে জেতানোর জায়গায় তিনি যতটা আসলে এমফাসাইজ করছেন, স্বাভাবিকভাবেই তিনি মানে হ্যাঁ ভোট দিতে হবে, কিংবা গণভোটে এই বিষয়গুলো রয়েছে, জুলাই সনদে কি আছে, সংস্কারের কি কি বিষয়, এগুলো নিয়ে আসলে অতটা ফোকাস তিনি করছেন না। সেই জায়গাতে তো এই সরকারের, যেই সরকারের অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এই সংস্কার বাস্তবায়ন করবেন, এই ম্যান্ডেটে তিনি, এই কর্মসূচির ভিত্তিতে যিনি এই সরকারটা চালাচ্ছেন, তার তো দায়িত্ব ছিল। কই আমরা এরকম কোনো কিছু দেখছি না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা বিদ্রোহী অনেকেই এখনও আছেন, যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এই জায়গাটাতে আসলে আপনাদের অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারপর তারা আছেন, আর কি করণীয়? জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমার একটা দুইটা ছোট প্রশ্নের একটু উত্তর আছে। যেমন আমার বন্ধু একটা কথা বললেন যে জনগণ বিভ্রান্ত, শঙ্কিত। আসলে আমি কথাটা ওইভাবে আমি বলিনি। আমি কথাটা ছিল এই যে একটি মহল নির্বাচন নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের মধ্যে, তাদের এই কারণে জনগণের মধ্যে কেউ কেউ শঙ্কিত নির্বাচন হবে কি হবে না, জনগণের মধ্যে কেউ কেউ, কথাটা ছিল এরকম। এ হলো একটা। দ্বিতীয় কথা হলো, আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে মাহমুদুর রহমানের যে কারণে, মাহমুদুর রহমান মান্নার যে কারণে তার মনোনয়ন বাতিল করেছে, এটা ইটস এ ভেরি মাইনর মিস্টেক। এগুলো থাকলেও হয় ফর্মে, না থাকলেও চলে। যেমন ফর্মের এই ওনার বক্তব্য যেটা বললেন, আমি ফর্ম দেখিনি, তো আমার কাছে তাতে কি মনে হয়েছে জানেন, এটা নির্বাচন কমিশনেরই ত্রুটি। কারণ অভিযুক্ত শব্দটা কখন হয়, ফর্মে আসতে পারে কখন, আপনি ভিসা অ্যাপ্লিকেশনে দেখবেন, বিকজ আই এম এ লয়ার, আই নো। ব্যাপারে ওনাদের এই কথাটাই ওইখানে দেওয়া না। ওনাদের বলা উচিত ছিল যে কোনো ফৌজদারি অপরাধে সম্পৃক্ত কিনা কেউ, বা অভিযোগ আছে কিনা, কথাটা এইভাবে দেওয়া উচিত। অভিযুক্ত কিনা, অভিযুক্ত হলো, অভিযোগ তো অনেকের নামে আসতে পারে, কিন্তু সেটা না অভিযোগ আসে আর অভিযুক্ত হয় এক কথা না। ব্যাপারটা হলো অভিযুক্ত হয় মানুষ বিচারের পরে, বিচারের আগে কেউ। তো মাহমুদুর রহমানের কোনো মামলায় বিচার হয়ে তাকে জেল দেয় নেই, তো না দিলে সে অভিযুক্ত হয়নি। তো সুতরাং ওই যদি ওই কলামটা যদি সে অ্যাড্রেস নাও করে, ব্ল্যাঙ্কও রাখে বা ভুলও কিছু লেখে, তাতেও কিছু আসে যায় না। সুতরাং এটা এখন এগুলো অনেক সময় বোঝারও ব্যাপার আছে। আমরা যদি যেই লোকটা মনে করেন, যেই লোকটা স্ক্রুটিনি করে, তার তো সীমাবদ্ধতা থাকতে পারে। এখন তার সীমাবদ্ধতার কারণে সে যদি ভুল করে, আর ভুল করা কিন্তু তার অধিকার, সে যদি ভুল করে, এখন সেইটাকে যদি আমরা অন্যভাবে ডিজাইন করি যে না এটা বোধহয় উদ্দেশ্যপ্রণোদিত করেছে বা কারো প্রভাবে করেছে, বিষয়টাকে খুব তাড়াতাড়ি কনক্লুশন টানাটা আমাদের ঠিক হচ্ছে না। আরেকটা জিনিস, যে কথাটা যেটা আমরা বলি, ডিসি এসপিরা, আমি আবারও বলছি, এই সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যেহেতু তারা কারো প্রতি ইনক্লাইন না, সেই জন্য এবারের নির্বাচনে অতীতের সরকার স্বৈরাচারের মতো করে যেভাবে ইনক্লাইন ছিলেন নির্বাচনে কাউকে না কাউকে জনগণের বিকল্প দিয়ে, প্রশাসনের লোক দিয়ে ভোট দেওয়া, রাষ্ট্র ক্ষমতায় বসতে হবে, সেই রকম প্রবণতা কারো মধ্যে থাকবে বলে আমার মনে হয় না। জামাত এনসিপির এই অভিযোগ, পাশে আরেকটা অভিযোগ আছে তাদের জামাত এনসিপি যেটা করে আসছে, যে এবার নির্বাচন একতরফা এবং পাতানো হওয়ার দাবি। দেখুন, কিছু কিছু ব্যাপার আছে, আমি একতরফার কথা যেটা বললেন না, সেখানেও আমি আসতেছি শেষ কথাটা বলে। এই নির্বাচন, আমি যে প্রশাসনের যারা বললাম, কোনো দুই একজন ব্যক্তির মধ্যে ওভার ডুইং এর একটা প্রবণতা থাকতে পারে। আমি অনেকগুলো টকশোতে বলেছি 5ই আগস্টের পরে, আপনার এখানেও একটা দুইটা টেলিভিশনে আমি বলে গেছি 1-2বার টকশোতে, সেটা হলো
যে আমাদের প্রশাসনের মধ্যে কেউ কেউ, আমি দেখেন কিছু মানুষকে দেখছি 5ই আগস্টের পূর্বে কোনো পদে পদায়ন করা হয়েছে, ওইসব পদে বসে তারা এমন আচরণ করতেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা শেখ মুজিবুরের চাইতেও তারা বড় আওয়ামী লীগ। 5ই আগস্টের পর দেখা গেল তাদের মধ্যে অভয়বের পরিবর্তন হয়ে গেছে, মাথায় কিছু একটা উঠে গেল, চেহারার পরিবর্তন হয়ে গেল, আগে চেহারা ক্লিন শেপ ছিল সেখানে ভিন্ন কিছু হয়ে গেল। এখন এমন হয়েছে যে তারা কোনো সময় এক সময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগ স্বৈরাচারের ভামাদারা ছিল, এটা বোঝারও কোনো উপায় নেই বাইরের চেহারা দেখলে। তো এখন এইরকম ওভারডুইং করার একটা প্রবণতা প্রশাসনের কারো কারো মধ্যে কখনো কখনো থাকে। এটা বিক্ষিপ্ত ঘটনা, এটাকে একটা প্রাতিষ্ঠানিকভাবে দেখার কোনো কিছু নাই, এটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকার। আমি সরকার কি কারণে দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, কারণ সরকারের প্রতিজ্ঞাবদ্ধ, এই সরকারকে চলে যেতে হচ্ছে। আর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার না আসলে এই সরকার কিভাবে চলে যাবে? কারণ জনগণ এই সরকারকে বসাবার পর জনগণ যা আশা করেছিল, এই সরকার নিজেই হিসাব করে ফেলছে জনগণের সেই প্রত্যাশার কতটুকু তারা পূরণ করেছে। মাসুদ ভাই, আমি বিদ্রোহী প্রার্থী এইবার বিদ্রোহী এবং আরেকটা কথা জানি, আপনি কি বলছিলেন? ওই যে আমি বিদ্রোহীরা আমি বিদ্রোহী প্রার্থী সম্পর্কে বলি। দেখেন, একজন মানুষ যখন দলীয় শৃঙ্খলার মধ্যে থাকে, আপনি দলের নির্ধারিত নীতি নিয়ম যদি উপেক্ষা করেন এবং যদি সেটা দলীয় সংগঠন বিরোধী আচরণের পর্যায়ে পড়ে, তখন দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। সেটা নির্বাচন হোক আর নির্বাচনের বাইরের কোনো কাজে হোক। এখন আপনি দেখেন, এই যে আসন্ন নির্বাচনে দল অনেককে মনোনয়ন দেন, অনেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের দলীয় পরিচয় ছিল, দল তাদেরকে ডেকে বলেছে আমরা তোমাদেরকে ভিন্নভাবে মূল্যায়ন করব, দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তো তোমরা এসে যাও, দলের সিদ্ধান্ত মেনে দলের জন্য কাজ করো। তাতে অনেকে প্রভাবিত হয়েছে, অনেকে হয়নি। যারা হয়নি দল তাদেরকে বহিষ্কার করেছে। এখন আমি খুব রসিকতা করে আপনাকে একটা কথা বলি, আমার স্ত্রী যখন একজন মহিলা, তখন তার প্রতি আমার একটা ডমিনেন্স থাকে, আমি তাকে বলবো তুমি এটা করো অথবা করো না। কিন্তু একজন যদি আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই, অর্থাৎ একটা দল থেকে যখন কাউকে বহিষ্কার করে, তখন তো ওই ব্যক্তির উপরে আর দলের কোনো প্রভাব থাকার বা প্রভাব খাটাবার আর কোনো সুযোগ থাকে না। ধন্যবাদ। তো তালুকদার, এটা হলো বিষয়। আপনার কথা একদম ক্লিয়ার। আমি সাকিব আনোয়ার, আমি একটু বিদ্রোহী প্রার্থী নিয়ে আমি যাবো। যে একটা কথা বলা হচ্ছে, বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এই বিদ্রোহী প্রার্থী যারা যদি তারা ইলেকশনে থাকে, সেক্ষেত্রে বিএনপির একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, না, এটা তো অনেক বড় চ্যালেঞ্জ হবে। মাসুদ ভাই যেটা বললেন যে তাদের উপরে যদি মানে একবার বহিষ্কার করা হয়ে যায়, মানে কোনো একটা ব্যবস্থা বহিষ্কার করার অন্য যে কোনো ব্যবস্থায় নেন না কেন, তারপরে তাদের উপরে আপনারা নিয়ন্ত্রণ করার আসলে কোনো ক্ষমতা থাকে না। কিন্তু এই জায়গাটা আরও বেশি শঙ্কার যে আপনি এই ধরনের ব্যবস্থা নেওয়ার পরেও বিদ্রোহী প্রার্থীর সংখ্যাটা কমানো যাচ্ছে না, এবং সেটা একটা দুটো না। কিন্তু মানে আমি আজকেই সম্ভবত কোনো একটা পত্রিকায় দেখছিলাম যে 52-র বেশি কনস্টিটিউন্সিতে মানে খুব তীব্র এই বিষয়টা, খুব মানে তীব্র একটা প্রভাব ফেলতে পারে। এবং তার মধ্য দিয়ে কি হবে, আলটিমেটলি আপনার বিরোধী জোট যেটা আছে তারা সেখানে সুযোগ সুবিধাটা পেয়ে যাবে। ফলে এই জায়গাটা এখন বিএনপিকেই অ্যাড্রেস করতে হবে, যেহেতু তাদের দলেরই বিদ্রোহী প্রার্থী, এবং অ্যাড্রেস করাটা খুব জরুরি। এবং বিরোধী জোটের কথা বললেন, একটা জায়গায় আমি একটু জানতে চাই যে জামাত এবং 11 দলীয় জোট যারা এখনো চূড়ান্তভাবে তারা সিদ্ধান্ত আসতে পারেনি, তাদের আসন বন্টন নিয়ে সমঝোতা এখনো হয়নি, হয়তো আজকে কালকের মধ্যে তারা ঘোষণায় আসবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে 11 দলীয় জামাত, এনসিপি, এবি পার্টি যে জোটটা হচ্ছে, তারা মানে যে চূড়ান্ত হলে তারা ক্ষমতা আসার সম্ভাবনাটা কতটুকু, মানে কিভাবে দেখেন আপনি? না, মানে যেহেতু হাসিনা পরবর্তী নির্বাচন, তাই কে ক্ষমতায় আসবে মানে সেই বিষয় মানে মন্তব্যই করতে চায় না। কারণ হচ্ছে এই অধিকার শুধুমাত্র জনগণের, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি নির্বাচিত হবেন। এবং নির্বাচিত হওয়ার জন্য মানে যেই প্রক্রিয়া, যে কি পদ্ধতি আসলে বিভিন্ন দল মানে অবলম্বন করছেন, সেগুলো নিয়ে কিছু প্রশ্ন বরং করা যায়। যেমন জামাতের একজন প্রার্থী ফয়জুল হক, তিনি একটা মন্তব্য করেছেন, নিশ্চয়ই দেখেছেন, বিড়িতে শুকটান দিয়েও দাঁড়িপাল্লায় যদি ভোট দেওয়া হয় তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন। এখন এই যে ধর্ম ব্যবসার কথা আমরা যে মানে অনেক বছর থেকে বছর পর বছর ধরে যে বলে আসছি, সেগুলো প্রমাণ এখন তারা দিচ্ছেন। আবার একইভাবে বিএনপির একজন প্রার্থী, সম্ভবত সবচেয়ে কম বয়স্ক একজন নারী প্রার্থী আছেন সালসাবিল প্রিয়াঙ্কা, তিনি একটা মন্তব্য করেছেন, দেখলাম যে চোর ডাকাত সন্ত্রাসী যে যেখানেই যে আছে না কেন সবাইকে নিতে হবে, সবাইকে কাছে টানতে হবে, এবং পারবেন কিনা তিনি প্রশ্ন করছেন তার সামনে যারা অডিয়েন্স শ্রোতা যারা আছেন তাদেরকে প্রশ্ন করছেন নেতাকর্মীদের যে আপনারা পারবেন কিনা, এবং তারাও সমস্যাটা জবাব দিচ্ছেন যে তারা পারবেন, সকল চোর ডাকাত বদমাশ গুন্ডা মানে আওয়ামী লীগ আমলে আমরা যাদেরকে গাল দিতাম তাদেরকে নিজেদের পক্ষে রাখতে। ফলে প্রত্যেকেই আসলে নির্বাচনে জেতার জন্য
নির্বাচনে জয়লাভের জন্য আসলে মানে নিজেদের যে সত্তা স্বকীয়তা এতদিনের লড়াই এই সব কিছুকে ভুলে গিয়ে শুধুমাত্র নির্বাচনে জেতার দিকেই আসলে মনোনিবেশ করেছেন। এটা একটা ভয়ের ব্যাপার যে মানে তাহলে 15.5 বছরের লড়াইটা কি জন্য? সাকিব আনোয়ার, এই ঐক্য নিয়ে যে আলোচনা চলছে এটা কি স্বার্থের না আদর্শের? না, প্রত্যেক ক্ষেত্রেই তো মানে ঐক্য তো, যেমন ধরেন যদি বিএনপি তো আসলে জোট করে নাই, তারা তো এবার সমঝোতার ভিত্তিতে তাদের আদর্শিক যে মিল আছে যে সকল রাজনৈতিক দলের সাথে, তাদের কিছু কিছু আসনে তারা সমঝোতা করছে, অর্থাৎ তারা সেখানে প্রার্থী দেয় নাই। ওটাকে বলতে পারেন যে এতদিন একসাথে লড়াই করার জন্য তারা একটা সম্মান দেখিয়েছে যে কোনো একটা আসনে সে প্রার্থী দিচ্ছে না। আর জোটটা তো করেছে জামাত এবং জামাতের সাথে জামাত, এনসিপি আর অন্যান্য রাজনৈতিক দল, ইসলামী দল বিশেষ করে ম্যাক্সিমাম। তারা যে জোটটা করেছে, এখানে তারা ঘোষণা দিয়েই এই জোটটা করেছে যে তারা কোনো আদর্শিক জোট করছে না। এই জোটের একটা গুরুত্বপূর্ণ অংশ এখন এনসিপি। তারা তো ঘোষণাই দিয়েছে যেটা শুধুমাত্র একটা নির্বাচনকালীন একটা কৌশলগত জোট, সেই হিসেবে তারা এসছে, কোনো আদর্শিক জোট না, তারা ঘোষণাই দিয়েছে। একদম শেষ দিকে আপনার কাছে একটা প্রশ্ন আমি শেষ করে দিয়েছি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসান আব্দুল্লাহ মনোনয়ন বাতিলের আবেদন জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি। একই সঙ্গে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসান আব্দুল্লাহ। এই যে প্রার্থিতা বাতিল চেয়ে মানে অপোনেন্ট মানে প্রতিপক্ষ প্রার্থী যে আবেদন, এটা আমি একটু অধিকার আছে নির্বাচন নির্বাচন পরিচালনা ম্যানুয়াল অনুযায়ী কিংবা আরপি অনুযায়ী, 1972-এর আরপি অনুযায়ী, তারপরে যতগুলো অ্যামেন্ডমেন্টই হয়েছে শেষ পর্যন্ত 2025 সম্মত একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কোনো জায়গাতে এই অংশটা তো বাদ দেওয়া হয় নাই যে আপনার অপোনেন্ট প্রার্থী আপনার মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন না। যেহেতু আছে সুতরাং তারা করেছে, করতেই পারে। ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আমি আপনার কাছে ওই বিষয়টা নিয়ে যাব যে ঐক্য নিয়ে যে আলোচনা ছিল স্বার্থের না আদর্শের। জি, ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটা কথা আপনি বলেছেন। নির্বাচনী জোট সাধারণত আদর্শের হয় না, আদর্শে হয় রাজনৈতিক জোট। সুতরাং এটা স্বার্থের জোট, অর্থাৎ এটা খুব স্বাভাবিক। এটা খুব একটা দেখেন, এই যে স্বৈরাচার আওয়ামী লীগ যদি আজকে দেশের নির্বাচনে একটা স্টেক হোল্ডার থাকতো, তাহলে দেখতেন এই যে যেই জোটের কথা আপনারা নিয়ে আলোচনা করলেন, সেই জোট হলেও সেই জোট কিন্তু ভিন্ন আঙ্গিকে তাদের পদচারণা হতো। তো আজকে এখন একটি দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হলো এখন বিএনপি, সেখানে তার বিরুদ্ধে যারা জোট করে তার বিপক্ষে ইলেকশন করছে, তো এদের মধ্যে একটা জোট হতে হচ্ছে। এবং আপনি দেখবেন যারা যারা এই জোটগুলো করেছে তাদের মধ্যে কিন্তু নানা রকম বৈপরীত্য আমরা অতীতে দেখেছি, কিন্তু সেগুলো ভুলে গিয়েও তারা স্বার্থে, নির্বাচনের স্বার্থে, তাদের দলীয় বা ব্যক্তিগত স্বার্থে তারা এখন জোটবদ্ধ হয়েছে। এখন যেটা আপনি একটা কথা আপনি যেটা বললেন যে একজন প্রার্থী আরেকজন বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দরখাস্ত করেছে, এইটা করার কোনো আইন আসলে বা আরপিওতেও এরকম কোনো কিছু সন্নিবেশিত করা হয়নি। যেটা করা যায় একজন প্রার্থী, যেমন মনে করেন আমি বিএনপির মনোনীত একজন প্রার্থী কোনো আসনে, আপনি আমার প্রতিদ্বন্দ্বী, আমি ঋণ খেলাপি, এটা আমি গোপন করে গেলাম, আপনার কাছে ইনফরমেশন আছে, ইউ ক্যান প্রোভাইড দি ইনফরমেশন টু দি কমিশন, কিন্তু আপনি দরখাস্ত দিয়ে আমাকে বলতে পারেন না যে ওনাকে নির্বাচন করতে দেওয়া হবে না, দিয়েন না, ওনার প্রার্থীটা বাদ দিয়ে দেন। এটা এই ধরনের কালচার এই প্রথম দেখলাম আমি, এরকম অতীতে কোনো সময় এবং স্বৈরাচারের আমলেও আমি এরকম কোনো কালচার আমি দেখিনি। তো অন্য ক্যারিকেচার হয়েছে। আর একটা জিনিস হলো কি দেখেন, এটা একদম শেষ দিকে আপনি 1 মিনিটে শেষ করেন, আমি একটা কোশ্চেন দিয়ে আপনাকে শেষ করব। আমি এটা এই কথাটার উত্তর দেওয়ার পর আচ্ছা, প্রিয়ঙ্কার কথা বললেন না, ইনি যেটা যে চোর ডাকায় যা কিছু আছে, এনার কথা শুনে আমার একটু হাসি লাগছে এই কারণে যে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের সকল চোর ডাকাত ওর আসনে গিয়ে হাজির হয়েছে। এটা কম বেশি কিছু থাকে। আর সবথেকে বড় ব্যাপার হলো কি, নির্বাচনে যখন কোনো লোক প্রার্থী হয় তাকে সব কথা বলতে হয়, এই কথা যে নিয়ন্ত্রণ করে বলতে হয়, একটু ফিল্টারিং করতে হয়, এইরকম জ্ঞান যে সব মানুষের থাকবে বা এইরকম মানসিক অবস্থা যে সবসময় সব প্রার্থী থাকবে এমনটা না। কিন্তু রাজনৈতিক দলের যারা আপনি দেখেন উনি নিজেই কিন্তু বলেছেন তারা জনগণকে প্রতিনিধিত্ব করে। থ্যাংক ইউ সো মাচ। উনি নিজেই কিন্তু একটা কথা বলেছেন যে সর্বকনিষ্ঠ প্রার্থী, তো এত ছোট মানুষ, রাজনীতির পরিপক্কতা এখনো আসেনি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বুদ্ধিজ্ঞান তখন থাকে, সে যদি অতিরিক্ত বা অবান্তর কথা বলে ফেলে এটা নিয়ে সে নিজেও চিন্তা করে, আপনি পরবর্তী সময় দেখবেন সংশোধিত বক্তব্য তিনি দেবেন। একদম শেষ দিকে আমি যেটা সাকিব আনোয়ার তুলে গেছেন গণভোট নিয়ে সাকিব আনোয়ার যে বিষয়টা, ওই বিষয়টা আমি আসছি। গণভোট নিয়ে রাজনৈতিক দলের নীরবতা উদ্বিগ্ন সরকার, তার মানে তাদের কথা হচ্ছে যারা রাজনৈতিক দলগুলো যারা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে পরিমাণ তৎপর, গণভোট নিয়ে ততটা তৎপর না। দেখুন আমি আপনাকে আজকে এই কথাটা বলি, আমি সবগুলা টেলিভিশন সবগুলা টকশোতে যখন এটাকে ইনিশিয়েট করেছে, আমি তখনই বলেছিলাম জাতীয় নির্বাচনের আগে গণভোট জোড়াটা ঠিক হবে না,
কারণটা হলো এই, আমি একসাথে বলে দিয়েছিলাম যে বিএনপির উচিত হবে যদি জাতীয় নির্বাচনের সঙ্গেও গণভোটকে দেয়, তাহলে বিএনপি যেন সেটা মেনে না নেয়, এটার বিপক্ষে দাঁড়ানো উচিত বিএনপির। কিন্তু বিএনপি তো গণতান্ত্রিক রাজনৈতিক দল, দেশের মানুষ বা এই সময় প্রেক্ষিত বা আবহটা কি, বিএনপি সবসময় সেটাকে বিবেচনায় নিয়েছে। সেই কারণে বিএনপি এই গণভোটের বিষয়টাকে মেনে নিয়েছে। কিন্তু মজার জিনিস দেখেন আপনি, সেখানে কিন্তু বিএনপি ডিসেন্টিংও ছিল। এবং আরেকটা মজার জিনিস আপনি দেখেন, এখানে আরেকটা মজার জিনিস আপনি একটু লক্ষ্য করেন, নির্বাচনের যেই জুলাই সনদের যে বিষয়গুলো, এটাই তো যে এইটার এই নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় যিনি বসবেন তিনি সংবিধানে এটাকে আর্টিকুলেট করবেন কি করবেন না, অথবা করতে হবে। সেই জন্যই তো নির্বাচনের সঙ্গে এই রেফারেন্ডামটা। ধন্যবাদ। না আমি শেষ একটা লাইন শেষ করে দিই। তাইলে এখন আপনি আমার কথাটা একটু চিন্তা করেন, আপনি দেখেন যে এই যে কন্টেন্টসটা যেটা প্রশ্ন হিসাবে আপনি রেফারেন্ডামে দিচ্ছেন, এই 15 পাতা 16 পাতার মতো বিষয়, এই দেশের কত পার্সেন্ট ভোটার লিটারের যে সেইটাকে বুঝে সে হ্যাঁ অথবা না ভোট দিবে। ধন্যবাদ তালুকদার, সাকিব, আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।